রহমানকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ, কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে উপদেষ্টারা নিয়োগ হয়েছে তাদেরও বেহায়া, নির্লজ্জ এবং দুই কান কাটা লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকে, গত এই যে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করার পর 2 জন উপদেষ্টার বিরুদ্ধে মিছিল হলো, বঙ্গভবনে মিছিল হলো, তাদের সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে, তাদের অপকর্ম, তারা খুনি, তারা মনে করেন এই আওয়ামী প্রতাপ্তা, তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে কিভাবে তারা এখনো সেই পদত্যাগ করে না? এদের তো লজ্জা শরম বলতে কিছু নেই। এই সরকারের ব্যর্থ হওয়া যাবে না, এই সরকারকে সফল যেমন হতে হবে, কিন্তু সরকারের উদ্দেশ্যকে পরিষ্কার করতে হবে। আমাদের কাছে সন্দেহ হচ্ছে। এবার রুহুল কবির রিজভী কিন্তু ফেসে গেল। বিএনপি রুহুল কবির রিজভী, গণভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি উঠিয়ে নেওয়া হয়েছে এবং এটার কারণে দুঃখ প্রকাশ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর এটা নিয়ে কিন্তু আলোচনার সমালোচনা হচ্ছে, কেন বিএনপির নেতাকর্মীরা বারে বারে আওয়ামী লীগের জন্য মায়া কান্না কাঁদছে। প্রিয় দর্শক, এ নিয়ে কিন্তু সরগরম সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং শেখ মুজিবুর রহমানকে কেন জাতির পিতা বলতে হবে, আমরা কি জারোর সন্তান? এরকমই কিন্তু অগ্নিঝরা বক্তব্য দিয়েছে তারেক রহমান। তো আমি কথা বাড়াবো না ভাই, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। চলুন একটা লাইক দিয়ে আমরা ভিডিওর বিস্তারিত সবগুলো আলোচনা শুনে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ, কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না, শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে, কারো ব্যাপারে এদেশের জনগণ এখন আর সিম্পিতি দেখাতে চায় না। এর অন্যতম কারণ হচ্ছে 1971 থেকে 75 সাল পর্যন্ত এদেশের মানুষ ঘরে ঘরে লাশ দেখেছে, গুম দেখেছে, নির্যাতন দেখেছে, হত্যা দেখেছে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে, 4টি পত্রিকা বাদ রেখে সব পত্রিকা বন্ধ করা দেখেছে, ঘরে ঘরে গিয়ে রক্ষী বাহিনীর হামলা মামলা দেখেছে, কত কিছুই হয়েছে। পরবর্তীতে একই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা যতবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, ততবারই বাংলাদেশে খুন, গুম, হত্যা, রাজানি, লুট, তারাজ, বেবিচার, ধর্ষণ এমন কিছু বাদ নেই যেগুলো আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনা করার নাই। সর্বশেষ 2024-এ যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, এই জুলাই মাসে 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশনায়। এবং এই হত্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় 50,000-এর অধিক শিক্ষার্থী হাত পা না থাকা অবস্থায়, পঙ্গু অবস্থায় হাসপাতালে বেডে বেডে কাতরাচ্ছে। তো এমনই একটি বিভীষিকাময় পরিস্থিতিতে স্বভাবতই এদেশের জনগণ 5ই আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে কোনো জায়গায় তাদের অস্তিত্ব থাকুক সেটা কামনা করে নাই। কারণ তারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে। যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই চেষ্টা করেছে যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের ছবি টানানো, এগুলোকে কোনো অবস্থায় বরদাস্ত না করা, এবং তারা এটার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে। সর্বশেষ বিতর্কিত ছিল বঙ্গভবনের বেশ কিছু ছবি, যেই ছবিতে সবসময় শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখা যেত এবং যে কোনো শপথ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান সেটাতে দেখা যেত, কিন্তু ছবির কোনো ব্যাখ্যা ছিল না। এই ছবিটা কী কারণে রাখা হবে, কোন আইনে রাখা হবে, কেন রাখা হবে, এরকম কোনো ব্যাখ্যা উপদেষ্টারা কখনোই দেননি। কালকের যখন উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে, মানে 2 দিন আগের, তখনই হঠাৎ করে দেখলাম যে তার ছবিটা নামিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মানুষের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে এই পিকচার এখন থেকে আর হয়তো কোথাও থাকবে না। আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি, এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত 16 বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি? আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে, এটাও ঠিক হয়নি? আপনার কাছে মনে হবে না যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত, কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না? যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন। আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ 16 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন। কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল
বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না, কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না। যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায়, তাহলে দলের পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে। কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে, গুম হয়েছে, আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন, কোনো সরকারের আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে। কেন বলছি? এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন, তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে 5ই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মোড়লগুলো যে সবাই ভেঙে দিয়েছেন, এবং সেখানে শুধু জনগণই না, সিপাহী জনতা সকল মানুষ মিলে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সেই মোড়ল ভেঙেছেন। আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি। শুধু তাই না, আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এইরকম ভাইরা করে যাবেন, এবং এভাবেই দলটাকে চরম কোণঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন। আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায়, মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে, তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ, বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কী করতো সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে। আমার কাছে ভারতের একটা শাল পুড়িয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি, তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত গড়া জরুরি। আমি আরেক দেশের একটা বিস্কুট পুড়িয়ে দিলাম, শাল পুড়িয়ে দিলাম, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, ফাইন, কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেঁথে আছে যেটা আমার দেশবাসী বিন্দুমাত্র পছন্দ করে না। আমার তাহলে কোনটা করা উচিত? আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস দেখি, যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে দীর্ঘ 16 বছর সে কারণেই শেখ হাসিনা অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পেরেছে, এবং সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে জুলুম, অত্যাচার, গুম, খুন, হত্যা, রাহাজানি করতে পেরেছে। এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না, অনৈক্য হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে সেটা। আমি কার ছবি টানাবেন, কার ছবি টানাবেন না, এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই, আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার? মানে একেবারেই জরুরি হয়ে পড়েছে যে না, ছবি টানানো রাখতেই হবে, মানে সেটা আরও বেশি আওয়ামী লীগের আমলেও। আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন? ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা? তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি? আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা দেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ 5ই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে, এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ, অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার একটা প্রতিফলন ঘটেছে। এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুদী কিংবা আর্মির অবদান না, এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান, এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে। তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে, যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে, সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো, ভালোবাসা দেখাবো, নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনোদিন ভালোভাবে নিতে পারবে না, নিবে না, নিচ্ছে না। আপনি যদি একটু ফেসবুক, অনলাইন, অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন, আপনি শতকরা 99% কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে, আমাদেরকে, আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে। বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে, যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট দেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না। আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা, তাদের নির্যাতন, তাদের নিপীড়ন, তাদের লুটতরাজ? রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয়। রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা, মনের কথা, মুখের কথা এবং আমার বাচনভঙ্গি জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি, তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। যারা বুঝতে খুব দেরি করবেন তারা বিশাল দাবি করলেও বাস্তবিক অর্থে দেখবেন সারশূন্য অবস্থা চলছে এবং চলবে, কারণ এটা কোনোদিন মানুষ কোনোভাবেই কারো মানে খবরদারি এখন আর পছন্দ করে না। আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। আজকের 16 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের এই যে নাম নিশানা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইতিহাস বিক্রি করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিয়েছে, তারপরে আপনার কি বলে তাকে বীর উত্তম খেতাব পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য সংসদে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে। চোখের সামনে এগুলো বাসা নাই। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে চিকিৎসার সুযোগও দেয় নাই, জেলের মধ্যে বন্দি রেখেছে। কি অপমানটা না তাকে করেছে। সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। 2013 সালে শাহবাগীরা নেচে নেচে বাংলাদেশের ইসলামপন্থী, ডানপন্থী মানুষদেরকে হত্যা করেছে। যেই হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা তো কোনো মানুষের নৈতিক দায়িত্ব হতে পারে না। আজকের সেই জিনিসগুলো চোখের সামনে যারা করেছে তার জন্য আমার এত আবেগ উতলানোর তো প্রয়োজন নেই। আওয়ামী লীগ তার রাজনীতি এই বাংলাদেশ থেকে নষ্ট করেছে, সেটা আওয়ামী লীগের কারণে করেছে। জনগণ দায়ী না, আপনি দায়ী না, আমি দায়ী না। আওয়ামী লীগ তার এই রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য বহু চেষ্টা করছে, তারা বিফল হয়েছে। চোখের সামনে দেখলেন নূর হোসেন দিবসে তারা একটা মানুষ বাংলাদেশে নামাতে পারে নাই। তো সেখান থেকেও কি মনে হয় না যে আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে?
এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে উপদেষ্টারা নিয়োগ হয়েছে তাদেরও বেহায়া, নির্লজ্জ এবং দুই কান কাটা লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকে, গত এই যে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করার পর 2 জন উপদেষ্টার বিরুদ্ধে মিছিল হলো, বঙ্গভবনে মিছিল হলো, তাদের সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে, তাদের অপকর্ম, তারা খুনি, তারা মনে করেন এই আওয়ামী প্রতাপ্তা, তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে কিভাবে তারা এখনো সেই পদত্যাগ করে না? এদের তো লজ্জা শরম বলতে কিছু নেই। এই বউ বিক্রি করে বউকে দিয়ে উপদেষ্টা, এটা তো বাস্তব কথা। তাদের সাথে ছবি আছে আগের সরকারের সাথে। ট্রাম্প যদি কোনো রকম এই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একটা কল করে বলে যে বাংলাদেশে রাজনীতি করবে, তাদের উপর কোনো ঝামেলা হবে না, হয়তোবা এই উপদেষ্টাদের কাপড় নষ্ট হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। উপদেষ্টা সে কে? বাংলাদেশের সর্বোচ্চ পদে থাকবে, সেই লোকটা সম্পর্কে যখন সমালোচনা হয়, তথ্য দেয় সে খুনি, সে তার মার্ডার কেস আছে, তার ভাই আওয়ামী লীগের এমপি, অথবা যে অমুক মুজিব ছবি করেছে, তার স্ত্রীকে অমুক জায়গায় দিয়েছে, ওই একজন তথ্য মানে আইসিটি মন্ত্রীর কাছে দেখলাম, এরকম বিভিন্ন জায়গায়। তারপর তো তাদের লজ্জা নাই, ঠিক না? তারপর আমি বলছি যে এরা কেন পদত্যাগ করে না? এরা এত বেহায়া, এত নির্লজ্জ, এত উপদেষ্টা, সে কে? বাংলাদেশের সর্বোচ্চ পদে থাকবে, সেই লোকটা সম্পর্কে যখন সমালোচনা হয়, তথ্য দেয় সে খুনি, সে তার মার্ডার কেস আছে, তার ভাই আওয়ামী লীগের এমপি, অথবা যে অমুক মুজিব ছবি করেছে, তার স্ত্রীকে অমুক জায়গায় দিয়েছে, ওই একজন তথ্য মানে আইসিটি মন্ত্রীর কাছে দেখলাম, এরকম বিভিন্ন জায়গায়। তারপর তো তাদের লজ্জা নাই, ঠিক না? তারপর আমি বলছি যে এরা কেন পদত্যাগ করে না? এরা এত বেহায়া, এত নির্লজ্জ, এত পদ ভেজা, তাদের রক্তের দাগ শুকায়নি। এমতো অবস্থায় আমরা যেটা দেখতেছি সেইটা আমাদেরকে হতাশ করতেছে। এমনকি যারা রাস্তাঘাট, এই বাজার ঘাটে, তারা তো হতাশ, আমি প্রতিনিয়ত শুনতেছি। কিন্তু আমি চিন্তা করতেছি যে আসলে আমাদের কি হবে। আমি আপনার 3 বার আয়না ঘরে গিয়েছি। একবার আমাকে বেনজির 2013 সালে বেগম খালেদা জিয়াকে যেদিন বালু ট্রাক দিয়ে আটকিয়েছিল, সেদিন গুলি করেছিল পুলিশ কমিশনার বেনজির, পরে আইজি হয়েছিল। কিন্তু আমাদের অবস্থানটা কি হবে? আমরা কি বাংলাদেশে থাকতে পারবো, নাকি আমাদের পালিয়ে যেতে হবে, নাকি আমরা একেবারে ধুকে মারা যাব? কারণ আমি কালকে বাজারে গিয়েছিলাম 2 বার, সেখান থেকে এমন আওয়াজ আসছে যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সেখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে যে যদি সত্যি এই সরকারের যারা আছে, আমাদের কাছে কেউ আস্থাশীল উপদেষ্টা মনে হচ্ছে না। তারা ট্রাম্প সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করবে এবং সেখানে কোনো সমাধান করবে বা তাদেরকে পজিটিভ কিছু বুঝাবে, এই বুঝাবার মতো লোক এই উপদেষ্টা পরিষদে নেই। আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস বা আসিফ নজরুলকে দেখলাম সুইজারল্যান্ডে যেভাবে অপদস্থ করলো, এর আগে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে জাতিসংঘে যেভাবে আওয়ামী লীগের প্রতাপ্তারা অপদস্থ করলো, সেই ক্ষেত্রে যদি এমন হয়, আজকে দেখেন আপনারা 10ই নভেম্বর এই ট্রাম্পের ছবি নিয়ে তারা যে আসছিল, তাদেরকে অনেককে গ্রেপ্তার করেছে, গণপিটানি দিয়েছে। ভারতে আপনার প্রকাশ করেছে যে এই ট্রাম্পকে অপমান করা হয়েছে, ট্রাম্পের সমর্থকদের আর্মি সহ তারা গ্রেপ্তার করেছে। এই কথা যদি ট্রাম্পকে এই ভারত বা এই আওয়ামী লীগ বুঝায়, তাহলে জনগণের চিন্তাভাবনা এরকম যে ট্রাম্প যদি কোনো রকম এই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একটা কল করে বলে যে বাংলাদেশে রাজনীতি করবে, তাদের উপর কোনো ঝামেলা হবে না, হয়তোবা এই উপদেষ্টাদের কাপড় নষ্ট হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন জনগণ ধারণা করতেছে। তাই আমি মনে করতেছি যে এই যে সমস্ত কার্যক্রম এই উপদেষ্টারা করতেছে তা লজ্জাজনক। আজকে আপনারা দেখেছেন যে আগে যে কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল, সেই উপদেষ্টারা আসলে যোগ্য না। আমরা হাতে গোনা 2-4 জন পেয়েছিলাম এবং তারা আওয়ামী লীগের প্রতাপ্তার দোষর, এবং তাদের বিরুদ্ধে অনেক আপনার অভিযোগ আছে। তারা অনেকেই যে খাদ্যমন্ত্রী হলো, আমি নাম বলতে চাই না, তার বিরুদ্ধে অভিযোগ সে হাজার কোটি টাকা আগে দুর্নীতি করেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও বদলি, নিয়োগ, প্রমোশন, কাউকে কন্ট্রাক্ট বেস, এখানেও সে হাজার কোটি টাকা নিয়েছে। এছাড়া আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে যে পরিমাণ আপনার ট্রোল না সত্যি তথ্য তুলে ধরতেছে যে বউ দিয়া উপদেষ্টা হচ্ছে, এই বউ বিক্রি করে বউকে দিয়ে উপদেষ্টা, এটা তো বাস্তব কথা। তাদের সাথে ছবি আছে আগের সরকারের সাথে। এবং আমি মনে করি যে আমরা ধারণা করেছিলাম যে পৃথিবীতে মনে হয় শেখ হাসিনা বেহায়া, নির্লজ্জ, বেশরম, হায়া নাই, এই কথা মনে করেছিলাম যে তার 2 কান কাটা, সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। কিন্তু এখন দেখতেছি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে উপদেষ্টারা নিয়োগ হয়েছে, তাদেরও বেহায়া, নির্লজ্জ এবং 2 কান কাটা লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকে, গত এই যে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করার পর 2 জন উপদেষ্টার বিরুদ্ধে মিছিল হলো, বঙ্গভবনে মিছিল হলো, তাদের সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে, তাদের অপকর্ম, তারা খুনি, তারা মনে করেন এই আওয়ামী প্রতাপ্তা, তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে কিভাবে তারা এখনো সেই পদত্যাগ করে না? এদের তো লজ্জা শরম বলতে কিছু নেই। ইতিমধ্যে বহুতবার বলেছি যে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, তাকে আমরা 1975 সালে একটা নিউজ বের হয়, সেই নিউজের কথা ছিল শেখ মুজিবুর রহমানের চেষ্টা এবং সাফল্যের কারণে 74-এর দুর্ভিক্ষে মাত্র 7,000 মানুষ মারা গেছে। মানে কেবলমাত্র শেখ মুজিব শাসন করেছে, তাই মাত্র 7,000 মানুষ 74 সালে মারা গেছে দুর্ভিক্ষে। চিন্তা করতে পারেন, অর্থাৎ ওই সময়ের গণমাধ্যমগুলো কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে। বাস্তবে ওই দুর্ভিক্ষে
প্রত্যক্ষভাবে 1 লক্ষ মানুষ এবং পরোক্ষভাবে প্রায় 4.5 লক্ষ মানুষ মারা যায়। এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ 74 সালে কেন হলো? 71 সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে 72 হবে, 73 হবে, 74 হবে কেন? এইটা সিরাজ শিকদার বলে গিয়েছিল। যখন সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো, তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন, আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন। তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন, এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয়, হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো। এই সময় আরো প্রায় 32,000 নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো, সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে। এরকম একটা বড় সময়ে পেরেছি। তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো, কেন আজাদ দিবস পালিত হলো, এটাকে আমরা বুঝতে পারছি। কেন মানুষের মনে কান্না আসলো না, খুশি হলো, মানুষ সত্যি মুক্তি পেয়েছিল। সে কারণে আমি আগস্টকে শোকের মাস বলতে চাই না, আগস্টকে বিপ্লবের মাস বলি আমি। এবং এই 24-এও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন, আগস্ট বিপ্লব বলবেন। আগস্ট বিপ্লব হয়েছে আগস্টে। আমি জানি না যে জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো। জুলাইতে শুরু হয়েছে, কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর মিলাই বলি বিজয় দিবস? আমরা বিজয় দিবস কবে বলি? ডিসেম্বর মাসে, তাই না? ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে। এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব। এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি, যুক্তি কি? হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে, শুধুমাত্র এই একটা ডায়লগে গত 15 বছর শাসন করছে। এই একটা ছবি দেখে একটা মূর্তি বানায় শক্তি অর্জন করেছে। 4,000 কোটি টাকা। এখানে ভাস্কর দোলা দাদাকে সামনে রেখেছি, দাদা সাক্ষী দেবে। শেখ মুজিবের যে মুরাল বানিয়েছে 117 কোটি টাকা, এটাতে কি 117 কোটি টাকা ব্যয় হয়েছিল? কত ব্যয় হয়েছে? 1 কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য, আর অবকাঠামো তৈরি করার জন্য ধরেন 18 কোটি টাকা। 19 কোটি টাকা ব্যয় হয়েছে টাকা। এরকম ভাবে লুটপাট করেছে। এই এক মুজিবকে সামনে রেখে সকল লুটপাট বৈধ করেছে। যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ, যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে, আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে থাকার অর্থ হলো অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা। শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে, ওইখানে আসিফ ছিল, তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করেও সরাতে পারতাম না হয়তোবা। তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে, স্যালুট জানাই। কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর, সচিবালয়, সব জায়গায় গতদিনে ঘুরে এসেছি, একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই। তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তা কেমন করে হয়? গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে, এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে মুজিবকে সামনে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে, ভোটাধিকার বঞ্চিত করেছে, আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেদিন তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করতো না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁচায়, জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমি নাকি চলে যাব ঢাকা শহরে, অসুস্থ মাকে আল্লাহর জিম্মায় রেখে আমি প্রতি সপ্তাহে মাটিতে আসি করতে না। সরাইলের মাটি বড় ডেঞ্জারাস, জবাব দিয়া দেবে। বহিরাগত বলো বেয়াদব। সরাইলের থেকে যখন আমার বাপ নির্বাচন করে গেছে, তোমাদের বাপ দাদা তখন নিজের নাম লিখতে গিয়া কলম ভাঙা ফেলাইছে। উনি কি করিয়া এরকম একটা বক্তব্য, নোংরা বক্তব্য ওনার মুখ দিয়া আমরা এটা আশা করি না। উনি নোংরা কথাবার্তা বলছে, যে কথাগুলো রাজনৈতিক মঞ্চে বলা সঠিক না, এবং ওনার মুখ দিয়া এই কথাগুলো আসা ঠিক না। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসন। এই আসনে 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর সাধারণ কোনো নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী হতে পারেননি। সবশেষ সংসদ নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় পান প্রবীণ নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
আওয়ামী লীগের পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে এই আসন থেকে বিএনপির কে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে বিভিন্ন মহলে আছে আলোচনা। এর মধ্যেই সম্প্রতি এই আসনের হাল ধরতে আগ্রহ দেখান সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। এরপরই বিভক্ত হয়ে পড়ে জেলা বিএনপির নেতাকর্মীরা। লক্ষ্য বাস্তবায়নে 5 আগস্টের পর থেকে সপ্তাহে 2 থেকে 3 দিন সরাইল ও আশুগঞ্জ এলাকায় অবস্থান করার কথা জানিয়েছেন রুমিন ফারহানা। বিভিন্ন স্থানে সভা সমাবেশ করেছেন বলেও জানান তিনি। নতুন তরুণ নেতৃত্ব দিয়ে আমরা আমাদের পার্লামেন্টকে সাজাবো নতুন করে। কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন ঘুষখোর, কোন টাকা পাচারকারী, কোন দালাল, কোন স্বর্ণ চোরাচালান কেউ এবার পার্লামেন্টে যাবে না ইনশাআল্লাহ। তার এসব বক্তব্যের সমালোচনা করছেন জেলা বিএনপির নেতারা। উনি তো সরাইল বা আশুগঞ্জে ওনার বাড়িও না, ওনার কোনো কিছু না। উনি শাহবাজপুরে একটা বাড়িতে ভাড়া থাকে। হ্যাঁ, কিছুদিন হয়েছে হয়তো উনি আসা যাওয়া করতেছে, 1-2 মাস যাবত আমরা দেখতেছি ওনার কিছু জায়গাতে উনি দাওয়াত টাওয়াত বা প্রোগ্রাম হইতেছে। এগুলা করে তো দলের ভিত্তিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবো। জেলা বিএনপির নেতারা আরও বলছেন, রুমিন ফারহানা দেশের যে কোনো আসন থেকে চাইলেই নির্বাচন করতে পারেন। যেহেতু তিনি সহ আরও 5 জন আছেন প্রার্থী হওয়ার দৌড়ে, সেহেতু কেন্দ্রের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে নেতাকর্মীরা। আমরা তো ওনাকে আশা করি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রে নেতৃত্ব দিবে এবং কেন্দ্রে যে আসনগুলি আছে ঢাকাতে, ওই আসনগুলি তো উনি বাংলাদেশের যে কোনো আসনই তো উনি করতে পারে। ওনার জন্য আমি মনে করি ওনার যে পরিচিতি আছে, ওনার পরিচিতির জন্য বাংলাদেশের যে কোনো আসনই করতে পারে। আমি তো বললাম সরাইল থেকে উনি আছে, ওনার সাথে আরও 5 জন আছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন। এবার তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো মাথার মধ্যে রাখা দরকার নাই, একটু কষ্ট করে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন একটু চাপ দিয়ে দয়া করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যান, সাবস্ক্রাইব করে দিন। যারা এখনও লাইক দেননি, ভিডিওতে লাইক দিয়ে দিন। প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট নিউজ খবরগুলো আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে একটি লাইক দিয়েছেন, আমাদের চ্যানেলের সদস্য হয়ে গিয়েছেন বা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, তো তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন করে অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।